বিসমিল্লাহ রহমান রহিম। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাকে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা আর ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা। তাহলে আজকে আমরা আমাদের মূল পর্ব শুরু করব। আজকের ক্লাসটি হবে আমাদের বিগত সালের যে প্রশ্ন আছে এই প্রশ্নের উপর আমরা অ্যানালাইসিস একটা ক্লাস করব। দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত হয়েছেন। আর সবাই দ্রুত যুক্ত হয়ে যান। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2018 প্রশ্ন। আর এই পরীক্ষাটা হয়েছিল 14টা জেলায় একসাথে এই পরীক্ষা হয়েছিল। এখানে আপনাদের জন্য 1 নাম্বার প্রশ্ন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? সবাই 1 নাম্বার উত্তর করবেন। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? খুব ভালো একটা প্রশ্ন। এটি হলো মহান মুক্তিযুদ্ধের প্রশ্ন, বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে মহান মুক্তিযুদ্ধের একটি প্রশ্ন যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? সবাই উত্তর করুন। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? ক নাম্বার দেয়া আছে ক্যাপ্টেন, ক নাম্বার দেয়া আছে সিপাহী, গ নাম্বার দেয়া আছে ল্যান্স নায়েক, গ নাম্বার দেয়া আছে লেফটেন্যান্ট। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? আচ্ছা, চলে যাচ্ছি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল, তিনি ছিলেন সিপাহী হামিদুর রহমান। সিপাহী হামিদুর রহমান ছিলেন। তার যখন তিনি শহীদ হয়েছিলেন তার বয়স ছিল 18 বছর। তিনি জন্মগ্রহণ করেছিলেন ঝিনাইদহের মহেশপুরে তিনি জন্মগ্রহণ করেন। আর এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে যে তিনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন, তিনি 4 নাম্বার সেক্টরে যুদ্ধ করেছিলেন। আর তিনি নিহত হন কমলগঞ্জ মৌলভীবাজারে নিহত হন এবং সেই সময় তার সমাধিস্থ করা হয়েছিল সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যে, তাকে সমাধিস্থ করা হয়েছিল। পরবর্তীতে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার ভারত থেকে তার দেহাবশেষ এনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পুনরায় সমাহিত করে। তাহলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? তিনি হচ্ছেন সিপাহী ছিলেন। আর তিনি, তার প্রতিষ্ঠানের নাম ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আপনারা শিখে রাখবেন। আপনাদের জন্য 2 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন। গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত? সবাই এই প্রশ্নটির উত্তর দিবেন যে গ্রাউন্ড জিরো কিসের সাথে সম্পর্কিত। গ্রাউন্ড জিরো কিসের সাথে সম্পর্কিত? গ্রাউন্ড জিরো কিসের সাথে সম্পর্কিত এটি জানাবেন। ক নাম্বার দেওয়া আছে 1-11, ক নাম্বার দেওয়া আছে 9-11, গ নাম্বার দেওয়া আছে সুনামি, গ নাম্বার দেওয়া আছে ব্ল্যাক ফরেস্ট, ব্ল্যাক সেপ্টেম্বর। আমাদের সাথে অলরেডি যুক্ত আছেন বনলতা সেন, তারপরে আছেন নীল প্রজাপতি, তারপরে আসাদুজ্জামান আসাদ, শ্রাবন্তী মোনালিসাও যুক্ত আছেন। আচ্ছা, গ্রাউন্ড জিরো এটি হলো 11ই সেপ্টেম্বর 2001 সালে যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এটি বিধ্বস্ত হয়, বিমান হামলা হয়। আর এই যে টুইন টাওয়ার বিধ্বস্ত হয় বা বিমান হামলা হয়, সেই জায়গাটিতে
নামকরণ করা হয়েছিল গ্রাউন্ড জিরো। আচ্ছা, এটি আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন। আর এখানে সুনামি তো আপনারা জানেন, অপশনে সুনামি দেয়া আছে। সুনামিটা হলো যে সমুদ্রের নিচে বা তলদেশে যদি ভূমিকম্প হয় সেটি হচ্ছে সুনামি। সুনামি হচ্ছে একটি জাপানি শব্দ যার অর্থ হচ্ছে বন্দরের ঢেউ বা পদাশ্রয়ের ঢেউ। সুনামি এই বানানটাও পরীক্ষায় আসে। সুনামি হচ্ছে বানানটা হলো TSUN, TSUNAMI, সুনামি। সুনামি এই বানানটি আমি একটু লিখে দিচ্ছি। সুনামি বানানটা হচ্ছে সুনামি বানানটি হলো TSU নামি। এই বানানটি হচ্ছে সুনামি। সুনামি এর অর্থ হচ্ছে পোতাশ্রের ঢেউ। আর ব্ল্যাক সেপ্টেম্বর হচ্ছে একটা গেরিলা দল। এটি ফিলিস্তিনের একটি গেরিলা দল হচ্ছে ব্ল্যাক সেপ্টেম্বর। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বার প্রশ্নটি এটি আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন। জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি? জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশের নাম সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। 3 নাম্বার প্রশ্নের বনলতা সেন সুনামি উত্তরটি লিখে দিয়েছেন। নাজমুন নাহার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে আমাদের সাথে যুক্ত আছেন আসাদুজ্জামান আসাদ। জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশের নাম, জাহাজ নির্মাণ শিল্পে সর্বোচ্চ উন্নত দেশের নাম হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য ইউরোপের দেশ হচ্ছে যুক্তরাজ্য। আচ্ছা, বাংলাদেশ থেকে কিন্তু জাহাজ রপ্তানি হয়েছিল, এটিও পরীক্ষায় আসে যে বাংলাদেশ থেকে 2008 সালে ডেনমার্কে প্রথম জাহাজ রপ্তানি হয়েছিল। আর এই জাহাজটির নাম ছিল স্টেলা ম্যারিস। স্টেলা ম্যারিস। আর বাংলাদেশের জাহাজ শিল্পের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে খুলনা শিপইয়ার্ড। এটি আর্মি দ্বারা নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান। আচ্ছা, প্রশ্ন নাম্বার 4 এটিও আমাদের আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। অ্যাডামস পিক তীর্থস্থানটি কোথায় অবস্থিত? অ্যাডামস পিক এই তীর্থস্থানটি কোথায় অবস্থিত? আচ্ছা, আপনারা যারা দেখছেন সবাই আমাদেরকে একটা করে শেয়ার দিন, তাহলে আরও আমাদের দর্শক চলে আসবে। আপনারা ক্লাসটি করে মজা পাবেন। অনেকের মধ্যে উত্তর করে করলে মজাই আলাদা। যে আচ্ছা, আমাদের জসিমউদ্দিন উত্তর দিয়েছে। বনলতা সেন শ্রীলঙ্কার কথা জানিয়েছেন। আহসান হাবিব নাসিম উত্তর দিয়েছেন। ইয়েস, এটি হচ্ছে শ্রীলঙ্কা। অ্যাডামস পিক মানে যেটাকে বলা হচ্ছে আদম পাহাড়। আমরা জানি অনেকেই যে জান্নাত থেকে যখন আদম আলাইসালাম এবং হাওয়া আলাইসালামকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল, আদম আলাইসালামকে পাঠানো হয়েছিল শ্রীলঙ্কাতে, আর হাওয়া আলাইসালামকে পাঠানো হয়েছিল জেদ্দাতে। আদম আলাইসালাম যেখানে অবতরণ করেন সেই পাহাড়টার নাম হচ্ছে আদম পাহাড়। সেখানে আদম আলাইসালামের পায়ের চিহ্ন সম্মিলিত রয়েছে। আর আদম এবং হাওয়ার আলাইসালামের দেখা হয়েছিল আরাফাতের ময়দানে। ঠিক আছে, অ্যাডামস পিক এটিও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি 5 নাম্বার প্রশ্নে। এটি হলো আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রশ্ন। মুক্তিযুদ্ধের প্রশ্ন থেকে দেখেন, অলরেডি আমরা একটা মুক্তিযুদ্ধের প্রশ্ন পড়ছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? চরমপত্র কে পাঠ করতেন? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র কে পাঠ করতেন? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র কে পাঠ করতেন? ক নাম্বার দেওয়া আছে সুনীল গঙ্গোপাধ্যায়, ক নাম্বার দেওয়া আছে এম আক্তার মুকুল, গ নাম্বার আছে আব্দুল হান্নান, ঘ নাম্বার দেওয়া আছে আব্দুল গাফফার চৌধুরী। অলরেডি আমাদেরকে অনেকে উত্তর দিয়েছেন। শ্রাবন্তী মোনালিসা, শ্রাবন্তী মোনালিসা উত্তর দিয়েছেন। আসাদুজ্জামান আসাদ, তারপর হচ্ছে শ্রাবন্তী মোনালিসা উত্তর করেছেন। আহসান হাবিব, বনলতা সেন, মন উদাসী, জসিমউদ্দিন। আচ্ছা, তিনি হচ্ছেন চরমপত্র পাঠ করেছিলেন এম আক্তার মুকুল। এম আক্তার মুকুল। আর এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল কালুরঘাট, চট্টগ্রাম। এখানে 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম হতো। আর এখান থেকে চরমপত্র আর জল্লাদের দরবার নামে দুটো অনুষ্ঠান হতো, তার উপস্থাপনা করতেন
এম আক্তার মুকুল। সুনীল গঙ্গোপাধ্যায় একজন কবি ছিলেন, একজন পশ্চিম বাংলার উপন্যাসিক ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। আর আব্দুল হান্নান, আম, এম হান্নান, তিনি মূলত আওয়ামী লীগের চট্টগ্রামের একজন নেতা ছিলেন মহান মুক্তিযুদ্ধের সময়। আর আব্দুল গাফফার চৌধুরী, তিনি একজন বিশিষ্ট কবি ছিলেন আব্দুল গাফফার চৌধুরী, এবং বিশিষ্ট সাংবাদিক ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় যে মুজিবনগর থেকে যেই পত্রিকা প্রকাশিত হতো, জয় বাংলা পত্রিকা, সেই পত্রিকার সম্পাদনা করতেন আব্দুল গাফফার চৌধুরী। আর ভাষা আন্দোলনের সময় তিনি একটি গান রচনা করেছিলেন, যেটি হচ্ছে 21 আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানটির গীতিকার হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। আর এই গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ, আর পরবর্তীতে যার সুরে গাওয়া হয় তিনি হচ্ছেন আলতাফ মাহমুদ। চলে যাচ্ছি আমরা 6 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন নাম্বার 6, বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? আমরা স্যাটেলাইট হচ্ছে বিশ্বের 57তম দেশ হিসাবে আমরা স্যাটেলাইটের যুগে প্রবেশ করি। আর এই স্যাটেলাইটটি 12ই মে 2018 সালে আমেরিকার ক্যাপ কেনেডি থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এই স্যাটেলাইটটির নাম হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। আচ্ছা, এখান থেকে আপনারা আরেকটা বিষয় জেনে রাখতে পারেন যে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম একটা স্যাটেলাইট রয়েছে, তার নাম হলো ব্র্যাক অন্বেষা। এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম একটি স্যাটেলাইট। আচ্ছা, 7 নাম্বার আমরা জানবো। দেখেন আরেকটা মহান মুক্তিযুদ্ধের প্রশ্ন আমরা পেয়ে গেলাম। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? আসলে এই প্রশ্নটা একটা জাতীয় প্রশ্ন, এগুলো মূলত আমরা পারি সবাই কম বেশি। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? তিনি মূলত অস্থায়ী ছিলেন এই জন্য, শেখ মুজিবুর রহমান ছিলেন প্রেসিডেন্ট, যেহেতু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, তাই তিনি ছিলেন অস্থায়ী প্রেসিডেন্ট। তিনি হচ্ছেন সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম, তিনি বাংলাদেশের মুজিবনগর সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তিনি ছিলেন অস্থায়ী প্রেসিডেন্ট। তাজউদ্দিন আহমেদ কে ছিলেন? তাজউদ্দিন আহমেদকে বলা হতো যে বঙ্গতাজ, আর তিনি মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। আর প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন এইচ এম কামরুজ্জামান, তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর ক্যাপ্টেন এম মনসুর আলী, তিনি ছিলেন অর্থমন্ত্রী। ক্যাপ্টেন এম মনসুর আলী, তিনি ছিলেন অর্থমন্ত্রী ছিলেন। তো চলে যাচ্ছি আমরা 8 নাম্বার প্রশ্নে। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কবে? সতীদাহ প্রথা এটি একটি একটা ভারতবর্ষের অমানবিক একটা প্রথা ছিল, যে স্বামীর মরণে স্ত্রীকে জ্বলন্ত চিতাতে দেওয়া হতো, সেটি হচ্ছে সতীদাহ প্রথা। এই প্রথাটা বিলুপ্ত হয়, শ্রাবন্তী মনোলসে উত্তর দিয়েছেন প্রথম, তারপর হচ্ছে বনলতা সেন উত্তর দিয়েছেন, তারপর হচ্ছে জসীমউদ্দিন উত্তর দিয়েছেন। সতীদাহ প্রথা আসাদুজ্জামান উত্তর দিয়েছেন। সতীদাহ প্রথা এটি বিলুপ্ত হয়েছিল 1829 সালে। 1829 সালে। আর এই সতীদাহ প্রথা বিলুপ্তির জন্য আন্দোলন করেছিলেন রাজা রামমোহন রায় সামাজিক সচেতনতা তৈরি করার জন্য। রাজা রামমোহন রায় তিনি সামাজিক আন্দোলন করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে উইলিয়াম লর্ড ব্যান্টিক এই সতীদাহ প্রথা বিলুপ্ত করেছিলেন। আচ্ছা, চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার 9। দেখেন এই প্রশ্নটা আমরা কিন্তু গতদিনেও সমাধান করেছি, তার মানে প্রশ্ন যে রিপিট হয় এটাই তার বড় প্রমাণ। কিছু প্রশ্ন আপনারা রিপিট পাবেন। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ এবং মাঝে লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং লাল বৃত্তের অনুপাত কত? দেখি আমাদের উত্তর দিয়েছেন অলরেডি শ্রাবন্তী মোনালিসা উত্তর দিচ্ছেন, তারপর আসাদ উত্তর করছেন,
আরও উত্তর চাচ্ছি আপনাদের কাছ থেকে। আমাদের লাল পতাকার দৈর্ঘ্য প্রস্থ এবং অনুপাত হচ্ছে 5:3:1 এটি, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বা 10:6:2 এইভাবে এটাকে লেখা যায়। এইটা যদি অপশনে, এই অপশনটি এটা যদি না থাকে তাহলে এটা আপনারা উত্তর করবেন। আচ্ছা, আমাদের জাতীয় পতাকা সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। আমাদের জাতীয় পতাকা থেকে যদি আমরা দু একটা কথা বলি, আমাদের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আমাদের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। আর জাতীয় পতাকার উত্তোলন করেছিলেন আসমা আব্দুর রউফ। ঠিক আছে, জাতীয় পতাকা নিয়ে আপনারা বিস্তারিত গতদিন আপনারা জানতে পেরেছেন। আর এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এটা আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? প্রণালী, প্রণালী যাকে ইংরেজিতে বলা হয়, প্রণালী যাকে ইংরেজিতে বলা হয় স্ট্রেইট প্রণালী। প্রণালীটা আসলে কি? প্রণালী হচ্ছে যে দুটো ভূখণ্ডকে যে জলরাশি পৃথক করে সেটা হলো প্রণালী। আর প্রণালী মূলত দুটো জলরাশিকে যুক্ত করে, দুটো জলরাশিকে যুক্ত করে এবং দুটি ভূখণ্ডকে পৃথক করে, সেটা হচ্ছে প্রণালী। এটা কিন্তু প্রাকৃতিকভাবে পৃথক করে, প্রাকৃতিকভাবে পৃথক করে প্রণালী। তাহলে ভূমধ্যসাগর হলো ইউরোপের বৃহত্তম সাগর, ভূমধ্যসাগর। আর আটলান্টিক মহাসাগর হচ্ছে ইউরোপ এবং আমেরিকার মাঝামাঝি যে সাগরটা রয়েছে সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এস আকৃতির একটি মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। তাহলে আমরা এটি দেখবো যে হচ্ছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে কাকে কাকে? ইউরোপের স্পেন থেকে আফ্রিকার মরক্কোকে পৃথক করেছে। যদি বলা হয় জিব্রাল্টার প্রণালী কাকে কাকে পৃথক করে, ইউরোপের স্পেন থেকে আফ্রিকার মরক্কোকে পৃথক করেছে। আর যদি বলা হয় কাকে কাকে যুক্ত করে, যুক্ত করে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরকে, আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরকে। আর জিব্রাল্টার প্রণালীকে কি বলা হয়? ভূমধ্যসাগরের প্রবেশদ্বার বলা হয়। জিব্রাল্টার প্রণালীকে বলা হয় ভূমধ্যসাগরের প্রবেশদ্বার। আবার আমরা জানি যে কানাডার একটা প্রদেশ রয়েছে, কানাডার একটা প্রদেশ রয়েছে যেটির নাম হলো কুইবেক। কানাডার একটি প্রদেশ রয়েছে যেটির নাম হচ্ছে কুইবেক। এটাকে বলা হয় পশ্চিমের জিব্রাল্টার, পশ্চিমের জিব্রাল্টার। আর এখানে দেখবেন যে পক প্রণালী, এটা মূলত রয়েছে ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী, আর যুক্ত করেছে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরকে। পক প্রণালী ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করেছে, যুক্ত করেছে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরকে। আর হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করেছে। হরমুজ প্রণালী ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করেছে। আর যুক্ত করেছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে। যুক্ত করেছে কাকে? পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে। আর বসফরাস প্রণালী, বসফরাস প্রণালী এটি ইউরোপ থেকে এশিয়াকে পৃথক করেছে, ইউরোপ থেকে এশিয়াকে পৃথক করেছে। যুক্ত করেছে মর্মর সাগর এবং কৃষ্ণ সাগরকে, মর্মর সাগর এবং কৃষ্ণ সাগরকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির একটি গোল্ডেন ব্যাচ আমরা চালু করতে যাচ্ছি আগামী 7 তারিখ থেকে, আগামী পরশু দিন থেকে, শনিবার থেকে। এই কোর্সে আপনি পাবেন বিষয়ভিত্তিক 100টি ক্লাস পাবেন, টপিক ভিত্তিক আপনারা পিডিএফ নোটস পাবেন, আর টপিক ভিত্তিক পরীক্ষা পাবেন। আর এই প্যানেলে যারা আপনাদের ক্লাস নেবেন, ইংরেজির জন্য শাহিন স্যার আছেন, গণিতের জন্য শাহাদ স্যার, জিকের জন্য আমি থাকছি আপনাদের সাথে, বাংলার জন্য আবদুল্লাহ স্যার। আর আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন, আপনারা বিশাল ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন মাত্র 299 টাকায়। আগামী শনিবারের পরে হয়তো আপনাদের এই অফারটা নাও থাকতে পারে, তাই এখন যারা আপনারা ভর্তি হতে পারেননি, দ্রুত আপনারা ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিতে পারেন। আর ভর্তি হওয়ার জন্য যে একটা নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, কমেন্টে পিন আপ করা হচ্ছে, সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন।
আচ্ছা, চলে যাচ্ছি আমরা তাহলে 11 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটি বাংলাদেশের নদ নদী থেকে এসেছে। বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বাংলাদেশের কোন নদীটি? শ্রাবন্তী মোনালিসা উত্তর দিয়েছেন প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র যে নদীটা, বাংলাদেশের একমাত্র জোয়ার ভাটা নদী হচ্ছে যে নদীটা, সেটি হচ্ছে হালদা নদী। এই হালদা নদীটা মূলত পার্বত্য চট্টগ্রাম এর বদনাতলি বদনাতলি যে পাহাড় থেকে সৃষ্টি হয়ে এটা উৎপত্তি হয়ে এটি কর্ণফুলীতে কালুরঘাটে মিলিত হয়েছে। এটি হচ্ছে আমাদের হালদা নদী। এখানে মৎস্য প্রজনন, প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত এটি। আর যমুনা নদীটা তো আমরা জানি যে যমুনা নদীতে সবচেয়ে বেশি চর জাগে যমুনা নদীতে। এই যমুনা নদী ব্রহ্মপুত্র নদীটা এটি ভেঙে গিয়ে যমুনা নদীর তৈরি হয়েছে। ব্রহ্মপুত্র নদীতে একটা সময় বড় রকমের ভূমিকম্প হয়েছিল, এই থেকে যমুনা নদীর সৃষ্টি হয়েছে। আর হচ্ছে সুরমা নদী, এটিও ভারত থেকে আসছে। সুরমা আর কুশিয়ারা মিলিত হয়ে হয়েছে মেঘনা নদী। আচ্ছা, 12 নম্বর প্রশ্নের উত্তর দিবেন সবাই। প্রশ্ন নাম্বার 12, প্রশ্ন নাম্বার 12 উত্তর করবেন যে পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাশ হয় কবে? পূর্ববঙ্গ, যে পূর্ব পাকিস্তানে যে পূর্ব বাংলায় আমাদের জমিদারি দখল আর প্রজাস্বত্ব আইন, এটি পাশ হয় কবে? যে জমিদারদের দখলদারিত্ব থেকে মুক্ত আর প্রজারা তাদের জমির মালিকানা ফিরে পাবে, এই আইনটি হয়েছিল। শ্রাবন্তী মোনালিসা উত্তর দিয়েছেন, মৌসুমী হাসান উত্তর দিয়েছেন, আসাদুজ্জামান আসাদ উত্তর দিয়েছেন 1950 সালে। 1950 সালে যে জমির উপর যে ব্যক্তির মালিকানা, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে। আর শেরে বাংলা একে ফজলুল হক এই ব্যাপারে অনেক উদ্যোগ গ্রহণ করেছিলেন। আচ্ছা, 13 নম্বর চলে যাচ্ছি। 13 নম্বর প্রশ্নটি কোথা থেকে এসেছে দেখলেই বুঝতে পারবো আমরা। বিশ্বখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? বিশ্বখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? এটি আমাদের আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন। ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোন দেশে অবস্থিত? শ্রাবন্তী মোনালিসা শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে গুড। আচ্ছা, সবাই জানাবেন। তারপর আমাদের শ্রাবন্তী মোনালিসা বেলজিয়ামের কথা বলেছেন, আসাদুজ্জামান আসাদ উত্তর দিয়েছেন ইয়াস, এটি হচ্ছে বেলজিয়াম। বেলজিয়াম। বিশ্বখ্যাত ওয়াটারলুটা কেন বিশ্বখ্যাত? কারণ এখানে একটা যুদ্ধ হয়েছিল 1815 সালে। আর এই যুদ্ধের ক্ষেত্রে পরাজিত হয়েছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। কার কাছে পরাজিত হয়েছিলেন? পরাজিত হয়েছিলেন ব্রিটিশ সেনানায়ক ডিউক অফ ওয়েলিংটন এর নিকট পরাজিত হয়েছিলেন। কার নিকট? ডিউক অফ ওয়েলিংটনের নিকট পরাজিত হয়েছিলেন। নেপোলিয়ন এই যুদ্ধে পরাজিত হলে তাকে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। আটলান্টিকের একটি দ্বীপের নাম হলো সেন্ট হেলেনা দ্বীপ। আর 1821 সালে এই দ্বীপেই নেপোলিয়ন মারা যান। সেটি হচ্ছে ওয়াটারলুর যুদ্ধ। আচ্ছা, বেলজিয়ামকে আরেকটা ভৌগোলিক নামে ডাকা হয়, তা হচ্ছে ইউরোপের ককপিট বা রণক্ষেত্র নামে ডাকা হয়। বেলজিয়ামকে ইউরোপের ককপিট বা রণক্ষেত্র নামে ডাকা হয়। কেন? কারণ এই যুদ্ধক্ষেত্রের জন্য বেলজিয়ামকে। আচ্ছা, বেলজিয়ামকে আরেকটা নামে ডাকা হতো, সেটা হচ্ছে বাফার স্টেট। বেলজিয়ামকে আরেকটা নামে ডাকা হতো, তা হচ্ছে বাফার স্টেট। বাফার স্টেটটা হলো কি? বাফার স্টেট হলো যে দুইটা বিবাদমান রাষ্ট্রের মাঝে যদি অপেক্ষাকৃত ছোট এবং নিরপেক্ষ রাষ্ট্র থাকে, সেটাকে বলা হয় বাফার স্টেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেলজিয়াম ছিল নিরপেক্ষ ফ্রান্স এবং জার্মানির মাঝে অপেক্ষাকৃত ছোট রাষ্ট্র, এই জন্য বেলজিয়ামকে বলা হতো বাফার স্টেট। বেলজিয়ামকে বলা হতো বাফার স্টেট। আর বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস। বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস। এখানে দুটি গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর রয়েছে। এখানে দুটি গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর রয়েছে, একটি হচ্ছে ন্যাটো আর একটি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। বেলজিয়ামের রাজধানীর নাম হচ্ছে ব্রাসেলস
এখানে দুটি গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর রয়েছে, একটি হলো ন্যাটো আর আরেকটি হলো ইউরোপিয়ান ইউনিয়ন। জসিমউদ্দিন জিকি এর বস অনেক অনেক অনুপ্রেরণাদায়ক কমপ্লিমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ। তারপর আমরা চলে যাচ্ছি 14 নাম্বার প্রশ্নে। এটি বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রশ্ন। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, এটি বাংলাদেশ পরিচিতির একটি প্রশ্ন। বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশ পরিচিতির একটি প্রশ্ন। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, এই দ্বীপের নাম হলো, দেখি উত্তর দিয়েছে শ্রাবন্তী, মোনালিসা, বনলতা সেন, মহেশখালী। মহেশখালী, এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। মহেশখালী হচ্ছে কক্সবাজার জেলার একটি উপজেলা হচ্ছে মহেশখালী, এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। আর এখান থেকে আরেকটা প্রশ্ন আপনারা মনে রাখবেন, এটি হচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল দ্বীপ। বাংলাদেশের প্রথম ডিজিটাল দ্বীপ মহেশখালী, বাংলাদেশের প্রথম ডিজিটাল দ্বীপ। কেন? মানে এখানে অনেক মেগা প্রজেক্ট করা হচ্ছে, তার জন্য এটাকে বলা হচ্ছে ডিজিটাল দ্বীপ। মহেশখালী বাংলাদেশের প্রথম ডিজিটাল দ্বীপ। তারপর হচ্ছে 2018 সালে যে আমরা কাতার থেকে এলএনজি আমদানি করছি, 2018 সালে যে আমরা কাতার থেকে এলএনজি আমদানি করছি, মানে তরল যে গ্যাস, সেটাকে বলা এলএনজি বলা হয়, লিকিউফাইড ন্যাচারাল গ্যাস। লিকিউফাইড ন্যাচারাল গ্যাস। তো এইটার একটা যে ল্যান্ডিং স্টেশন করা হয়েছে মহেশখালীতে, মহেশখালীতে এর ল্যান্ডিং স্টেশন করা হয়েছে। আচ্ছা, নিঝুম দ্বীপটা হচ্ছে, আমরা তো সবাই জানি এটি নোয়াখালীর একটা ছোট দ্বীপ, নিঝুম দ্বীপ, মেঘনা নদীর মোহনায়। সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা হচ্ছে সেন্ট মার্টিন। ছেড়া দ্বীপ হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ। আচ্ছা, আমরা চলে যাচ্ছি, এটি আমাদের বিজ্ঞান থেকে আসছে। যদি কোনো জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে, সেটি কি? নীলকে লাল করবে এই দ্রবণটা কি? সেন্ট মার্টিনের অপর নাম সেরাদ্বীপ? না না না, সেন্ট মার্টিন এর অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হলো নারিকেল জিঞ্জিরা। সেরা নামে নিজে একটা দ্বীপ। তাহলে যদি কোনো জলীয় দ্রবণে, যদি কোনো জলীয় দ্রবণে নীল লিটমাসকে লাল করে, সেটি কি? সেটি হচ্ছে অম্ল, মানে অ্যাসিড, সেটি হলো অ্যাসিড। আর লালকে নীল করে সেটা হচ্ছে ক্ষার। লালকে নীল করবে সেটা হচ্ছে ক্ষার, আর নীলকে লাল করে অম্ল। আচ্ছা, এটি আমাদের বিজ্ঞানের প্রশ্ন বা ভূগোলের প্রশ্ন। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কি? কাছের গ্রহের নাম কি? আমরা জানি যে সৌরজগতের আমাদের বর্তমান গ্রহ রয়েছে 8টি। 8টি গ্রহ। পৃথিবী হচ্ছে সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। আর পৃথিবীর নিকটতম গ্রহের নাম হলো শুক্র। পৃথিবীর নিকটতম গ্রহের নাম হচ্ছে শুক্র। এই জন্য আপনারা দেখবেন সন্ধ্যায় সন্ধ্যা তারা এবং ভোরবেলায় শুক তারা, এটা হচ্ছে শুক্র গ্রহ। খুবই উজ্জ্বলতম একটা গ্রহ দেখতে পাই আমরা। সন্ধ্যাতে আমরা সন্ধ্যা তারা দিয়ে, আর ভোরবেলাতে আপনারা দিয়ে শুক তারা হিসেবে দেখবেন, সেটা হচ্ছে শুক্র গ্রহ। আচ্ছা, কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি? কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? এটা হচ্ছে আমাদের বিজ্ঞানের প্রশ্ন, সাধারণ বিজ্ঞানের প্রশ্ন। সাধারণ বিজ্ঞানের প্রশ্ন, কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? কোন মাধ্যমে আমাদের শব্দের গতিটা সবচেয়ে বেশি? সবাই দ্রুত উত্তর করবেন। কোন মাধ্যমে আমাদের শব্দের গতি সবচেয়ে বেশি? শব্দের গতি কোন মাধ্যমে বেশি? আসাদুজ্জামান, তারপরে উত্তর দিয়েছেন এমএসটি শিফরা, উত্তর দিয়েছেন আমাদের শব্দের গতি কোন মাধ্যমে বেশি? শব্দের গতি কোন মাধ্যমে বেশি? শব্দের গতি হলো কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, মানে লোহাতে কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। আচ্ছা, এরপর হচ্ছে 18 নম্বর প্রশ্ন। এটি আমাদের সাধারণ বিজ্ঞানের প্রশ্ন।
প্রাণীবিজ্ঞানের প্রশ্ন। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসরিত হয় কোনটি? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসরিত হয় কোনটি? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসরিত হয় কোনটি? কোনটি? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসরিত যেটা হয় সেটি হলো আমাদের হরমোন নিঃসরিত হয়। হরমোন 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 হচ্ছে আমাদের একটি দেহের অভ্যন্তরে একটি জৈব যৌগ, যেটা হচ্ছে আমাদের প্রাণের শক্তি বলা হয় হরমোন। আর অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে আমাদের পিটাইটুরি গ্রন্থি আছে, অ্যাড্রিনাল গ্রন্থি রয়েছে, ঠিক আছে। তারপরে আমাদের শুক্রাশয় রয়েছে, ডিম্বাশয় রয়েছে, এগুলো হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি। আচ্ছা, 19 নাম্বার প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ইউরাল হলো কি? ইউরাল ইউরাল শব্দের অর্থ কি? ইউরাল শব্দের অর্থটা জানাবেন সবাই কমেন্টের মাধ্যমে। ইউরাল শব্দের অর্থ কি? ইউরাল শব্দের অর্থটি জানাবেন। ইউরাল হলো ওয়েবের বিভিন্ন ডকুমেন্ট এবং অন্যান্য রিসোর্সের ঠিকানা, এটি হবে ইউরাল। এর পুনরূপ হচ্ছে ইউনিফর্ম ইউনিফর্ম রিসোর্স ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউরাল এর পুনরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা, 20 নাম্বার জানাবেন ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয়? ইন্টারনেটের মাধ্যমে, এটা হচ্ছে আইসিটির প্রশ্ন, ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলা হচ্ছে? ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয়? ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয়? সামিয়া ইসলাম, শামিমা নাসরিন উত্তর দিয়েছেন ইন্টারনেটের মাধ্যমে যে আমাদের উন্নত চিকিৎসা পদ্ধতি, এটিকে বলা হচ্ছে টেলিমেডিসিন। এটিকে বলা হচ্ছে টেলিমেডিসিন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের 2018-র 14টি জেলায় একত্রিত হয়েছিল প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। তা আমরা আজকের এই সাধারণ জ্ঞান অংশটি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে জানলাম এবং পড়লাম। আর শুধুমাত্র আমাদের এমসিকিউর উপর নির্ভর করলে চলবে না, আমাদেরকে আগের টপিকগুলো শেষ করতে হবে সিলেবাস ধরে ধরে। তো আপনারা যারা সিলেবাস ধরে ধরে বেসিক টু অ্যাডভান্স ওয়েতে আপনাদের প্রাইমারি কোর্সটি করতে যাচ্ছেন, আপনাদের জন্য একটি ডাইনামিক কোর্স আমরা চালু করেছি। নামে মাত্র একটি ফি দিয়ে মাত্র 299 টাকা বিশাল ডিসকাউন্টে আপনারা ভর্তি হতে পারবেন। ইংরেজির জন্য থাকবেন শাহিন স্যার, গণিতের জন্য থাকবেন শাহাদ স্যার, জিকের জন্য আমি থাকবো আপনাদের সাথে, আর বাংলার জন্য থাকবেন আব্দুল্লাহ স্যার। তো আপনারা যারা আমাদের সাথে বেসিক টু অ্যাডভান্স ব্যাচের কোর্সটি করতে চাচ্ছেন, তারা বিস্তারিত জানতে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এইখানে আপনারা যোগাযোগ করবেন। আর ক্লাসের ডেসক্রিপশনও নাম্বারটি দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করবেন। প্লাস আপনাদের কমেন্টে পিন আপ করা আছে, সেখানেও আপনারা ক্লাসটি দেখবেন। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদেরকে ভালো লেগেছে। আর নিয়মিত আমাদের ক্লাসটি দেখার জন্য এবং পেতে সবাই পেজের সাথে সংযুক্ত থাকবেন। তো আজ আমরা এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।